বাঁধা চোখে নিঃশেষ শক্তিতে পৃথ্বীরাজ চৌহান তাক করল তার শেষ তীরটা। শত্রু ভেবেছিল অন্ধ রাজা কি করবে, কিন্তু তারা জানত না চাঁদবরের লেখা শেষ শ্লোক একটা শব্দভেদী প্রতিশোধ, যেখানে শব্দই অস্ত্র, যেখানে নীরবতাই এক চক্রান্ত। কি ঘটতে চলেছে? নমস্কার বন্ধুরা, আমি রূপম। তোমাদের সকলকে স্বাগত জানাই থ্রিলারপিডিয়া বাংলায়। আজ তোমাদের জন্য চাঁদবরের শেষ শ্লোক গল্পের অন্তিম পর্ব। যারা এখনো পর্যন্ত আগের পর্বগুলি শোনেননি তারা ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, শুনে নিতে পারেন। অথবা যদি চান সম্পূর্ণ গল্পটা শুনতে তাহলে তার লিঙ্কও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আর যদি দ্বিতীয় পর্ব শুনতে চান তাহলে চলুন শোনানো যাক। তার আগে আগের কিছু ঘটনা মনে করিয়ে দিই। পৃথ্বীরাজকে বন্দি করা হয় যুদ্ধে হেরে যাওয়ার পরে। নিয়ে যাওয়া হয় দূর দেশে। সেখানকার পরিবেশ খুবই খারাপ। হিন্দুস্থানের সাথে সে দেশের কোনো তুলনাই হয় না। তারপর তাকে বন্দি করে রাখা হয় এক কারাগারে, যার নাম জাহান্নাম। তার খেয়াল রাখার জন্য দায়িত্ব দেওয়া হয় তারই সভাকবি চাঁদবরকে। বেশ কিছুদিন পর রাজা যখন সুস্থ হয়ে ওঠে তখন সিদ্ধান্ত নেওয়া হয় এক তীরন্দাজির ময়দানে তাকে হত্যা করা হবে। দেখা যাক এরপর কি হয়। কে? চাঁদবর এলে? দরজা খোলার শব্দ পেয়ে উঠে বসে বললেন রাজা। চাঁদ তার কাছে এগিয়ে গিয়ে বলল, হ্যাঁ আমি চাঁদ, তোমার শরীর কেমন? রাজা জবাব দিলেন, ভালো, শুধু চোখ দুটোর জন্যই যা কষ্ট। দিন রাত সব কিছুই অন্ধকার। তা কাল তুমি এলে না কেন? বখতিয়ারের বাড়ি থেকে ফিরে আসার পর একটা দিন ঘর ছেড়ে বেরোয়নি চাঁদ। দু রাত একটা দিন ধরে শুধু ভেবেছেন আর কি কোনো উপায় নেই রাজার জীবন রক্ষার। এর জন্য নিজের প্রাণ উৎসর্গ করতেও প্রস্তুত চাঁদ, কিন্তু কোনো উপায় খুঁজে বার করতে পারেননি তিনি। তাই এক কঠিন সিদ্ধান্তে উপনীত হয়েছেন। মৃত্যু সঞ্জীবনী আরকের পাত্রে বিষ মিশিয়ে এনেছেন। সে পাত্র তিনি তুলে দেবেন রাজার হাতে। তারপর শেষ শ্লোক রচনা করে নিজেও অনুসরণ করবেন রাজার পথ। হয়তো রাজার হাতে বিষ ভাণ্ডু তুলে দেওয়ার জন্য স্বর্গ থেকে তার পূর্বপুরুষেরা অভিশাপ দেবেন তাকে। কিন্তু যাই হোক, মৃত্যুর আগে নিশানাবাজের মাঠে অপমানের হাত থেকে অন্তত মুক্তি পাবেন রাজা। রাজার প্রশ্নর জবাবে চাঁদ সংক্ষিপ্ত উত্তর দিলেন, দরবারের একটা কাজে আটকে গেছিলাম, তাই আসতে পারিনি। রাজা আর এই প্রসঙ্গে না গিয়ে বেশ উৎফুল্লভাবে বললেন, জানো চাঁদবর, কয়েকদিন ধরে আমি খুব সুন্দর স্বপ্ন দেখছি আমি আবার দিল্লিতে ফিরে গেছি। আমার সৈন্য, হাতি, ঘোড়া যা তরারির মাঠে হারিয়ে গেছিলাম তা যেন আবার ফিরে এসেছে। আমি স্পষ্ট দেখতে পাই আমার সিংহাসন, দেখতে পাই আমাকে অভ্যর্থনা জানাবার জন্য সার বেঁধে দাঁড়িয়ে আছে সেনাপতি খণ্ডেরাও, পুত্র কল্যাণকে সঙ্গে নিয়ে চিতররাজ সমরসিংহ, সামন্তরাজ গোবিন্দ, আরও কত রাজা। স্বপ্নেও আমি স্পষ্ট শুনতে পাই তারা জয়ধ্বনি দিচ্ছে আমার নামে। এরপর একটু থেমে রাজা বললেন, আচ্ছা চাঁদবর, তুমি কি আমায় দিল্লিতে সত্যিই ফিরিয়ে নিয়ে যেতে পারো না? সব আশাই তো আমার শেষ হয়ে গেছিল। তুমি তো আমার মধ্যে আবার প্রাণের সঞ্চার ঘটিয়েছ, আশা জাগিয়েছ আমার মনে। তোমার জন্যই তো আমি আবার স্বপ্ন দেখছি। হয়তো আমি আজ অন্ধ, কিন্তু তুমি তো আছো। ধৃতরাষ্ট্র যেমন সঞ্জয়ের চোখ দিয়ে দেখতেন, তেমনি তোমার চোখ দিয়ে আমি আবার দেখব আমার দিল্লিকে। এখনো আমার অনুচর কিছু সামন্ত রাজা জীবিত আছেন, যাদের আমি রেখে গেছিলাম নারী শিশুদের রক্ষা করার জন্য।
তাদের সঙ্গে নিয়ে আবার দিল্লি দখল করব আমরা। তারপরেই গজনী আসবো মইজুদ্দিনকে শিক্ষা দেওয়ার জন্য। তুমি তুমি পারবে না আমাকে হিন্দুস্থানে নিয়ে যেতে? সেখানে যে আমার প্রিয়জনেরা অপেক্ষা করে আছেন আমার জন্য। একটা কাতর আবেদন ফুটে উঠল রাজার গলায়। চাঁদ বললেন, সেই প্রিয়জনেদের সঙ্গে শীঘ্রই সাক্ষাৎ হবে আমাদের। রাজা ভালো করে খেয়াল করলে বুঝতে পারতেন কথাটা বলার সময় চাঁদের গলার স্বর কেঁপে উঠল। তার কথা শুনে রাজা উৎফুল্লভাবে বলে উঠলেন, সাক্ষাৎ হবে? তোমার এই ঋণ এই ভারত বিজেতা কোনোদিন শোধ করতে পারবে না। নিজের রক্ত দিয়ে তুমি আমাকে সুস্থ করে তুলেছ। তুমি আমাকে ফিরিয়ে নিয়ে যাবে দিল্লিতে। দাও দাও, আর আমাকে আরবটা দাও, ওটার আজ বড় প্রয়োজন আমার। এই বলে হাত বাড়িয়ে দিলেন রাজা। চাঁদ কয়েক মুহূর্ত চুপচাপ দাঁড়িয়ে রইলেন। জলে ভেসে যাচ্ছে তার চোখ। তারপর কাঁপা কাঁপা হাতে আরব পাত্রটা তুলে দিলেন তার হাতে। পাত্রটা আগ্রহ ভরে হাতে নিয়ে রাজা বললেন, তোমার মতো বিশ্বস্ত বন্ধু পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। তোমার প্রতি আমার যা বিশ্বাস তা পৃথিবীর সব ধনরত্ন দিয়েও কেউ খরিদ করতে পারবে না। এই আরব পান করে আমি আবার বাঁচবো চাঁদপর, আমি বাঁচবো। তুমি আমাকে ফিরিয়ে নিয়ে যাবে দিল্লিতে। চাঁদ আর নিজেকে সামলাতে পারলেন না। কথা শেষ করে রাজা তখন পাত্রটা ঠোঁটে ছোঁয়াতে যাচ্ছেন, ঠিক সেই মুহূর্তে চাঁদ তার হাত থেকে পাত্রটা টেনে ছুঁড়ে ফেলে দিলেন। মাটিতে আছড়ে পড়ে ক্ষণ ক্ষণ শব্দ হয়ে উঠল সেই বিষ ভাণ্ডুর। সচকিত হয়ে রাজা বলে উঠলেন, তুমি এ কি করলে চাঁদপর? পাত্রটা ফেলে দিলে কেন? তুমি কি তাহলে চাও না সত্যি আমি সুস্থ হয়ে উঠি, দিল্লি ফিরে যাই? চাঁদ আর্তনাদ করে উঠলেন, ও পাত্রে আমি বিষ মিশিয়ে রেখেছিলাম রাজা। বিষ? আর কোনো কথা না বলে বিস্ময়ে স্তব্ধ হয়ে গেলেন রাজা। চাঁদ নিজেকে একটু সংযত করার পর কান্না ভেজা কণ্ঠে বললেন, বিষ আমি সুলতানের নির্দেশে মিশাইনি, মিশিয়েছিলাম অপমানের হাত থেকে আমার রাজাকে মুক্তি দিতে। কাল সকালে আপনাকে নিশানাবাজির মাঠে নিয়ে যাওয়া হবে হত্যা করার জন্য, আর তার আগে হয়তো আপনাকে নিয়ে তামাশা বিদ্রুপ করবে ওরা। তাই রাজা বললেন, তাই তুমি আরোকে বিষ মিশিয়েছিলে? কাজটা ঠিকই করতে যাচ্ছিলে তুমি, কিন্তু এক লিঙ্গদেব সে সৌভাগ্য থেকেও আমাকে বঞ্চিত করলেন। ভাগ্য দেবতা কি নিষ্ঠুর আমার প্রতি। তবে কাজটা না করতে পারলেও তুমি যে আমাকে সত্যি ভালোবাসো এ বিশ্বাস আমার আরো বেড়ে গেল। চাঁদ কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, হয়তো আজই আমাদের শেষ দেখা এই পৃথিবীতে। আমি আজ রাতেই এ শহর ছেড়ে পালিয়ে যাব। কাল সেই বদ্ধভূমিতে আমি যাব না। সেই দৃশ্য আমি সহ্য করতে পারবো না। আজ আমার মনে হচ্ছে আমি যদি অন্য রাজপুতদের মতো কলমের চেয়ে তলোয়ার ধরতে পারতাম। তবে তুমি ভেবো না রাজা, পরলোক বলে যদি কোনো দেশ থাকে তবে সে দেশে শীঘ্রই তোমার সঙ্গে দেখা হবে। রাজা বললেন, তলোয়ার ধরতে পারোনি বলে আক্ষেপ করো না চাঁদপর। ও তো রাজপুত শিশুরাও পারে, কিন্তু তোমার মতো শ্লোক লিখতে কজন পারে? তোমার শ্লোকই তো আমাকে অমর করবে। জল্লাদের খড়গ নেমে এলেও আমি হব মৃত্যুঞ্জয়ী। আচ্ছা চাঁদ, তোমার আর কটা শ্লোক লেখা বাকি? চাঁদ জবাব দিলেন, কাজ প্রায় সম্পূর্ণ, আর মাত্র গোটা 5 শ্লোক। সেগুলো আমার মাথার ভিতর তৈরি হয়ে গেছে। এই যেমন আজ যা ঘটল, চিন্তা শুধু অন্তিম শ্লোক নিয়ে। কি যেন বলতে গিয়ে আবার কণ্ঠ রুদ্ধ হয়ে গেল চাঁদের। রাজা বললেন, তোমার কাছে আমার একটা শেষ অনুরোধ আছে। কাল তুমি সেই নিশানাবাজির বদ্ধ ভূমিতে অবশ্যই উপস্থিত থেকো। তুমি দেখবে না কিভাবে তোমার রাজা নির্ভয়ে দাঁড়িয়ে থাকে সুলতানের সামনে? তুমি কি দেখবে না জল্লাদের উদ্যত খড়গোর সামনে রাজপুত বীরের জীপ্ত পদচারণ? সাক্ষী হবে না সেই দুর্লভ মুহূর্তের?
তা না দেখলে কিভাবে আমার বীর গাথার অন্তিম শ্লোক রচনা করবে তুমি? অসম্পূর্ণ থেকে যাবে তোমার রচনা। রাজার কথা শুনে চোখ মুছে চাঁদ বলল, আমি আমি থাকবো রাজা। ঠিক এই সময় কুঠুরির দরজা খুলে গেল। রাজার থেকে বিদায় নিয়ে বেরিয়ে এলেন চাঁদ। গৌর ফটকের বাইরে বেরিয়ে রাস্তায় দাঁড়িয়ে চাঁদ ভাবছিলেন তিনি কোন দিকে যাবেন। গজরাজকে দেখে ঘরে ফিরবেন নাকি বখতিয়ারের দরজায় ঢুঁ মারবেন। যদি শেষ মুহূর্তে কোনো শুভ সংবাদ পাওয়া যায় লোকটার কাছে, যদি সেই মুহূর্তে আবার মত বদলান সুলতান। ভাবতে ভাবতে হঠাৎই তার চোখ গেল কিছু দূরে একটা ছোট্ট প্রাচীরের দিকে। সেখানে দাঁড়িয়ে একটা লোক লক্ষ্য করছে তাকে। তারপরই লোকটার পোশাক দেখে চাঁদের মনে হলো লোকটাকে আগে তিনি দেখেছেন। সেদিন বখতিয়ারের বাড়ি থেকে ফেরার পথে এই লোকটাই সম্ভবত তার পিছনে পিছনে আসছিল। চাঁদ তার দিকে ভালো করে তাকালেই লোকটা যেন তা বুঝতে পেরে ধীরে ধীরে প্রাচীরের আড়ালে অদৃশ্য হয়ে গেল। তবে এসব লোককে নিয়ে চাঁদের এখন ভাববার সময় নেই। তার মাথায় অন্য চিন্তা কাজ করছে। কোনোভাবে কি বাঁচানো যাবে না রাজাকে? আর সেখানে দাঁড়িয়ে না থেকে চাঁদ পা বাড়ালেন বখতিয়ারের বাড়ির দিকে। চাঁদ যখন বখতিয়ারের বাড়িতে পৌঁছলেন তখন তিনি গোসল করতে গেছেন। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর দেখা মিলল বখতিয়ারের। তার দাড়িতে নতুন মেহেন্দির রং, চোখে সুরমা, গায়ে আতরের গন্ধ। পরদিনের উৎসবে যোগদানের প্রস্তুতি আগের দিন থেকে নিতে শুরু করে দিয়েছেন বখতিয়ার। চাঁদকে দেখে তিনি বললেন, তুমি আজ কি ব্যাপার? চাঁদ বললেন, কাল তো নিশানাবাজি, হুজুর সাহেবের কাছে জানতে এলাম তার কোনো নির্দেশ আছে কিনা। বখতিয়ার বেশ খুশি হলেন তার কথা শুনে। মেহেন্দি মাখানো দাড়িতে হাত বুলিয়ে তিনি বললেন, কাল সকাল সকালই শাহবাজকে নিয়ে তুমি পৌঁছে যাবে নিশানাবাজির ময়দানে। আমি তো থাকবই সেখানে। আর একটা কথা, আমি যখন নিশানা লাগাবো তখন তুমি বহুত খুব বলে চেঁচাবে। সে চিৎকার যেন কানে যায় বিনসামের। ভয়ের কিছু নেই, মেজাজ খুব খুশি আছে সুলতানের। আজ সন্ধ্যায় দরবারিদের তিনি দাওয়াত দিচ্ছেন, আমি তো সেখানেই যাব। চাঁদ বললেন, হুজির সাহেবকে আজ সত্যি সুলতানের মতো দেখাচ্ছে। তা সুলতান কি কোনো ফরমান দিয়েছেন? কৌশলে চাঁদ জানতে চাইলেন। বখতিয়ার তোষামতে বেশ খুশি হলেন, কিন্তু দু কানের লতিতে আঙুল দিয়ে মুখে তিনি বললেন, তবা তবা, আমাকে তুমি সুলতানের সঙ্গে তুলনা করছো জানতে পারলে বিনসাম তোমার জিভ ছিঁড়ে নেবেন আর আমাকেও বরখাস্ত করবেন। তোমার জন্য শেষে না আমার দোয়াব অভিযানটাই হাতছাড়া হয়ে যায়। এরপর তিনি বললেন, তবে একটা খবর আছে। বিনসামের ইচ্ছা যখন, সেটাকে ফরমানও বলা যেতে পারে। আমার মতলবে খুব খুশি হয়েছেন বিনসাম। নিশানাবাজির ময়দানে সেই তামাশাটা কিন্তু হচ্ছেই। অন্ধ কাফেরটাকে হাতে তীর ধনুক দিয়ে তাকেও নিশানাবাজিতে নামানো হবে। আর তোমার শ্লোক তৈরি হচ্ছে তো? বিনসাম আজকেও বললেন কাল তিনি শ্লোক শুনবেন। এই বলে নিজের বুদ্ধির বাহাদুরিতে নিজেই হাসতে লাগলেন বখতিয়ার। সিদ্ধান্ত বদল করেননি বিনসাম। বখতিয়ারের কথা শুনে চাঁদের মনের শেষ আশাটুকু নিভে গেল। বখতিয়ারের বাড়ি থেকে বেরিয়ে হতাশ চাঁদ আবার হাঁটতে লাগলেন। আস্তাবল অঞ্চলটা এই গজনী শহরে সবচেয়ে নোংরা জায়গা। বেশ বড় জায়গা নিয়ে আস্তাবল, সর্পিল রাস্তা, তার দুপাশে নিচু ছাদওয়ালা সার সার পাথুরে ঘরে ঘোড়াদের থাকার জায়গা। বিনসামের অশ্বারোহী বাহিনীর তামাম ঘোড়াদের ঠিকানা এই আস্তাবল। রাস্তাটা ঘোড়ার বিষ্ঠা আর মূত্রে কাদাময়, পা ফেলা যায় না। সে রাস্তা ধরেই এগোচ্ছিলেন চাঁদ। গন্তব্য
আস্তাবলের পিছনে যে মাঠ আছে সেখানে। ওই মাঠেই গজরাজ আছে। বাড়ি ফেরার আগে তিনি একবার দেখে যাবেন অবলা প্রাণীটাকে। চিন্তাক্লিষ্টভাবে মাথা নিচু করে ভিড়ের মধ্যে দিয়ে হাঁটছিলেন চাঁদ। হঠাৎ তার পিছন থেকে কানের কাছে কে যেন চাপা স্বরে বললেন, ফেরার পথে আস্তাবলের বিচালিখানায় আসবেন, জরুরি দরকার। কে বলল কথাটা? চাঁদ পিছনে তাকাতেই দেখতে পেল মুখে পাকড়ি ঢাকা সেই লোকটাকে, যাকে তিনি আজ ঘোর ফাটকের বাইরে দেখেছিলেন, যে তাকে সেদিন অনুসরণ করছিল। চাঁদ তাকাতেই লোকটা আর দাঁড়ালো না। মুহূর্তের মধ্যে সে অদৃশ্য হয়ে গেল রাস্তার পাশে একটা অন্ধকার আস্তাবলে। কে লোকটা? চাঁদের সঙ্গে তার কি দরকার? চাঁদের তো এ তল্লাটে তেমন কারোর সঙ্গে পরিচয় নেই। তবে ব্যাপারটা দেখতে হবে ভেবে নিয়ে চাঁদ আবার পা বাড়ালেন। নিজের জায়গাতেই দাঁড়িয়েছিল গজরাজ। তার কাছাকাছি তাঁবুতে তাকে পাহারা দেওয়ার জন্য কিছু লোক, যদিও পারতপক্ষে তারা গজরাজের কাছে ঘেঁষে না। চাঁদ সেখানে উপস্থিত হতেই সে লোকগুলো তাঁবুর বাইরে বেরিয়ে এলো। চাঁদ গজরাজের সামনে গিয়ে দাঁড়াতেই গজরাজ চাঁদের গায়ে সুর বুলিয়ে কার যেন ঘ্রাণ নেওয়ার চেষ্টা করল। তারপর একটু ঘুরে দাঁড়িয়ে পূর্ব দিকে মুখ করে কার উদ্দেশ্যে যেন কপালে সুর ছুঁয়ে প্রণাম জানালো। ওদিকেই তো ঘোর ফটক, যেখানে অন্ধকূপে বন্দি আছেন রাজা। হয়তো সেদিকে ফিরে প্রণাম করার ব্যাপারটা নেহাতি কাকতালীয়। কিন্তু চাঁদ দেখতে পেলেন গজরাজের চোখ বেয়ে অশ্রুধারা গড়িয়ে পড়ছে। তার পাহারাদারীরা বলল, সকাল থেকে প্রাণীটা নাকি খাওয়া বন্ধ করে দিয়েছে। নির্বাক অবলা প্রাণীরা নাকি অনেক সময় আগে থেকেই দুর্যোগের আঁচ পায়। চাঁদ এ কথা শুনেছেন। এই অবলা জীবটা কি বুঝতে পেরেছেন সেই দুর্যোগের কথা? বুঝতে পেরেছে কালই তার রাজার জীবনের শেষ দিন। গজরাজের কাছে বেশিক্ষণ দাঁড়ালেন না চাঁদ। বিচালিখানার ব্যাপারটা দেখে নিয়ে সন্ধ্যার মধ্যে ঘরে ফিরে শেষ শ্লোক বাদে বাকি কটা শ্লোক লিখে ফেলতে হবে। বিচালিখানার উদ্দেশ্যে পা বাড়ালেন তিনি। বিরাট বড় বিচালিখানা, আধো অন্ধকার। চারপাশে মাথার উপরের ছাদ সমান খড় বিচালির স্তূপ। আস্তাবলের ঘোড়াদের খাদ্য ভাণ্ডার। তার গোলক ধাঁধায় ঘুরতে ঘুরতে শেষ মাথায় পৌঁছে গেলেন চাঁদ। সেখানে একটা খড়ের গাদার আড়াল থেকে বেরিয়ে তার সামনে এসে দাঁড়ালো সেই লোকটা। চাঁদ প্রশ্ন করলেন, আপনি কে? আমাকে এখানে ডেকেছেন কেন? লোকটা তার কথার জবাব না দিয়ে মুখে ঢাকা দেওয়া পাগড়ির কাপড়টা সরিয়ে ফেলল। বিকালের একটা ক্ষীণ আলোকরশ্মি ছড়িয়ে পড়েছে লোকটার মুখে। মুহূর্তখানেক দৃষ্টি বিনিময় হলো তাদের মধ্যে, আর তারপরই গভীর আবেগে পরস্পরকে জড়িয়ে ধরল দুজনে। চাঁদের 2 পত্নী, 10 পুত্র, 1 কন্যা। তার চতুর্থ পুত্র ঝালন, সেই দাঁড়িয়ে আছে তার সামনে। তাকে এ জায়গাতে দেখতে পেয়ে চাঁদ বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। চতুর্থ পুত্র ঝালনকেই তার পুত্রদের মধ্যে সবচেয়ে বেশি স্নেহ করেছেন চাঁদ। এর একটা বিশেষ কারণও আছে। তার সন্তানদের মধ্যে একমাত্র ঝালনই পিতার পথ অনুসরণ করেছেন। তিনিও সরস্বতীর পূজারী, শ্লোক রচনা করেন। তিনি সম্ভাবনাময় তরুণ কবি। তরারির যুদ্ধে যাওয়ার আগে তার হাতেই চাঁদ তুলে দিয়ে এসেছিলেন সারা জীবন ধরে রচিত শ্লোক ভাণ্ডার, অমূল্য শ্লোকগুলো নিরাপদে রাখার জন্য, যাতে লেখা আছে তরারি যুদ্ধের আগে পর্যন্ত রাজার জীবন কাহিনী, দিল্লির চলমান ঘটনা প্রবাহের ইতিহাস।
প্রাথমিক বিস্ময়ের ঘোর কাটিয়ে চাঁদ জিজ্ঞেস করলেন, তুমি এখানে কিভাবে এলে? ঝালন বললেন, 3 দিন আগে লাহোর থেকে এক সওদাগর এসেছিলেন একপাল ঘোড়া নিয়ে। সেই দলের মধ্যে মহিমের কাজ নিয়ে আমি এ মুলুকে এসেছি। অবশ্য পারসি সওদাগর আমার পরিচয় জানে না, লোকটা এমনি ভালো। দিল্লি, আজমির, লাহোরে এখন অরাজক অবস্থা চলছে। রাজপুত দেখলেই কুতুবুদ্দিনের লোকেরা সেনাদলে নাম লেখাবার জন্য ধরে নিয়ে যাচ্ছে, রাজি না হলে গর্দান নিচ্ছে। আপনার 2 পুত্র সজ্জন আর বীরচাঁদ নিহত হয়েছেন। কুতুবুদ্দিনের সেনাদের হাতে ধরা পড়ার ভয়ে আমি পালিয়ে এসেছি। পুত্রদ্বয়ের মৃত্যু সংবাদে মুহূর্তখানেক চুপ করে থাকলেন চাঁদ। তারপর উৎকণ্ঠিতভাবে জানতে চাইলেন, আমার শ্লোকগুলো ঠিকমতো রক্ষিত আছে তো? ঝালন বললেন, সেগুলো আমি চিতোর কেল্লায় আমার এক সুহুদের কাছে পাঠিয়েছি, নিরাপদেই আছে সব। কালই আমরা ফেরার পথ ধরব। সওদাগরও যাবেন চিতোরে। সেখান থেকে শ্লোকগুলো উদ্ধার করে আমি পালিয়ে যাব আরও দূরের কোনো মরু রাজ্যে, যেখানে সুলতানের সেনারা পৌঁছাবে না। ঝালনের পর চারপাশ দেখে একটু নিচু স্বরে বললেন, আপনাকেও যে এখানে দেখব ভাবতে পারিনি। কেউ বলতো আপনি তরারির যুদ্ধে মারা গেছেন, আবার কেউ বলতো আপনি সুলতানের দলে যোগ দিয়েছেন। যদিও শেষের কথাটা আমি ঠিক বিশ্বাস করিনি, কিন্তু 2 দিন আগে বিকালে গজরাজের কাছে আপনাকে দেখে। কথাটা শেষ করলেন না ঝালন। চাঁদ বললেন, ওদের দলের সঙ্গে আমি গজ নিয়ে এসেছি। না এলে একটা দিনও রাজাকে বাঁচিয়ে রাখা যেত না। বিনসামের নির্দেশে রাজাকে অন্ধ করে দেওয়া হয়েছে, তবে শেষ রক্ষা হলো না। কাল নিশানাবাজির মাঠে তাকে হত্যা করা হবে, তারপর হয়তো আমাকেও একদিন হত্যা করবে ওরা। ঝালন বললেন, রাজার ব্যাপারটা আমি শুনেছি। আপনি কি করবেন তারপর? কাল নিশানাবাজির উৎসবের ব্যাপার নিয়ে রক্ষীরা সব ব্যস্ত আছে। সওদাগরের ঘোড়াগুলো আমার হেফাজতেই আছে। চলুন, অন্ধকার নামলেই আমরা গজনি ছেড়ে পালিয়ে যাই। কাল সূর্যোদয়ের আগেই আমরা অনেক দূরে পৌঁছে যাব। খুব ভালো জাতের 2টো তুর্কি ঘোড়া আছে, তারা বাতাসেরও আগে ছোটে। কথা শেষ করে উজ্জ্বল চোখে পিতার উত্তরের প্রত্যাশায় তার দিকে চেয়ে রইলেন ঝালন। চাঁদের সামনে মুক্তির হাতছানি। কি করবেন তিনি? মুহূর্তখানেক চুপ করে থেকে চাঁদ বললেন, তা সম্ভব নয় ঝালন। রাজাকে আমি কথা দিয়েছি, বদ্ধভূমিতে সেই শেষক্ষণে তার পাশে উপস্থিত থাকব। আমি প্রত্যক্ষ করব এক রাজার মৃত্যু, যে মাথা ঝোঁকায়নি বিনসামের সামনে। আর সে ঘটনার সাক্ষী যদি আমি না থাকি, তাহলে রাজগাথার শেষ শ্লোক আমি রচনা করব কিভাবে? চাঁদের কথা শুনে মাথা নামিয়ে দাঁড়িয়ে রইলেন ঝালন। তার চোখ বেয়ে গড়িয়ে পড়তে লাগলো জল। কিছুক্ষণ পর তার কাঁধে হাত রেখে চাঁদ বললেন, তুমি দুঃখ পেও না, আমার ভাগ্যে যা আছে তা হবে। মৃত্যু তো জীবনের অবশ্যম্ভাবী ঘটনা, তবুও তার মধ্যে কিছু মানুষ শতাব্দীর পর শতাব্দী ধরে বেঁচে থাকেন। যেমন রাজা বেঁচে থাকেন তার বীরত্বের জন্য, ক্ষাত্রধর্ম রাজধর্ম পালনের জন্য, ঠিক তেমনি আমরা কবিরা বেঁচে থাকি আমাদের লেখনির জন্য। তোমাকে একটা কাজের ভার দেব ঝালন। আমার কাছে কিছু শ্লোক লেখা আছে, রাজগাথার অন্তিম অংশ, যাতে লেখা আছে শেষ তরারি যুদ্ধের রাজার বীরত্বের কাহিনী, গতকাল পর্যন্ত তার বন্দি জীবনের কাহিনী, অন্তিম পরিণতির দিকে তার এগিয়ে যাওয়ার কথা। আরও কটা শ্লোক আজ রাতের মধ্যেই লিখে ফেলব আমি। অন্তিম শ্লোকটাই শুধু লেখা বাকি থাকবে। তা বাদে সব শ্লোক আমি তুলে দেব তোমার হাতে। তুমি সেগুলো নিয়ে ফিরে যাবে হিন্দুস্থানে। কি পারবে তো? বাষ্পরুদ্ধ কণ্ঠে ঝালন বললেন, পারব। চাঁদ বললেন, কাল ভোরে এখানেই তোমার হাতে আমি সেই শ্লোকগুলো তুলে দেব। আর একটা কথা, যদি কোনো কারণে সে শ্লোক আমি রচনা করতে না পারি, তবে তার রচনা করার দায়িত্ব আমি তোমাকে অর্পণ করলাম। ঝালন পিতার পায়ে মাথা ছুঁয়ে প্রণাম করে উঠে দাঁড়ালেন।
চাঁদ তাকে আশীর্বাদ করে আর সেখানে দাঁড়ালেন না। যদি পুত্র স্নেহে অথবা মুক্তির হাতছানিতে মতিভ্রষ্ট হয় তার, সেই ভয়ে তাড়াতাড়ি বিচালিখানা আস্তাবল ছেড়ে নিজের আস্তানার দিকে পা বাড়ালেন তিনি। চাঁদ যখন ঘরে ফিরলেন তখন অন্ধকার নেমে গেছে। ঘরে ফিরেই দৌড় বন্ধ করে প্রদীপ জ্বালিয়ে লিখতে বসলেন তিনি। বাইরে গজনীর আকাশে এক সময় চাঁদ উঠল, এক সময় কাজ সম্পন্ন হলো তার। মধ্যরাতে ঘরের বাইরে এসে দাঁড়ালেন চাঁদ। বুকের ভারটা অনেকটা লাঘব হয়েছে, শেষ লোকটাই শুধু বাকি রইল। চাঁদের মাথার উপর মেঘমুক্ত আকাশ, অসংখ্য নক্ষত্ররাজি ঝিকমিক করছে তার গায়ে। জ্যোৎস্না প্লাবিত ঘুমন্ত গজনী নগরী, শীতল বাতাস বয়ে আসছে মরুভূমির বুক থেকে। আকাশের দিকে তাকিয়ে পৃথিবীটাকে বড় সুন্দর মনে হলো চাঁদের। আর তারপরই চাঁদের মনে হলো রাজার কথা। এই নিদ্রিত শহরে হয়তো তারা দুজনেই জেগে আছেন। কাল এই সুন্দর পৃথিবী ছেড়ে রাজাকে চির বিদায় নিতে হবে। পৃথিবীর রূপ আস্বাদন করার ক্ষমতা তার কেড়ে নিয়েছে বিনসাম। কিন্তু চাঁদ তো ছিলেন, তার চোখ দিয়েই না হয় পৃথিবী দেখতেন রাজা। চাঁদ ভাবতে লাগলেন তার কথা। শৈশব কৈশোর থেকে যৌবন, দিল্লির সুরম্য কুঞ্জবন থেকে ভয়ঙ্কর যুদ্ধক্ষেত্র, চাঁদের কত স্মৃতি জড়িয়ে আছে রাজার সঙ্গে। চাঁদের যখন হুঁশ ফিরল তখন মাথার উপরের চাঁদ বৈতরণীর পথে। পূব আকাশে একটা উজ্জ্বল তারা ফুটে উঠেছে। এবার তৈরি হয়ে নিতে হবে চাঁদকে। ঘরে ঢুকে শ্লোকের পাণ্ডুলিপিগুলো যত্ন করে গুছিয়ে একটা শালুতে মুড়লেন চাঁদ। এগুলো তিনি তুলে দেবেন ঝালনের হাতে। আর তারপর নিশানাবাজির আয়োজন করা হয়েছে শহর থেকে বেশ অনেকটা দূরে, মরুভূমির মধ্যে একটা উন্মুক্ত জায়গায়। সেখান থেকে শুধু অস্পষ্টভাবে গজনীর মিনারটাই চোখে পড়ে। কিছু দূরে দাঁড়িয়ে আছে ন্যাড়া রুক্ষ পাহাড়ের সারি, জনপ্রাণহীন এলাকা। মাঝে মাঝে শুধু পাহাড়ের মাথা থেকে আকাশে ডানা মেলে পাক খায় মরু শকুনের দল। শহরে গরিব গুরব আম জনতা যাতে অযথা ভিড় করে খেলায় ব্যাঘাত সৃষ্টি করতে না পারে, সেজন্যই এ জায়গা নিশানাবাজির জন্য নির্বাচন করা হয়েছে। তাছাড়া তীরন্দাজির জন্য উন্মুক্ত জায়গার প্রয়োজন হয়। লোকের ভিড়ে ঠাসা ঘিঞ্জি গজনী শহরে সে জায়গা নেই। নিশানাবাজির মাঠে বিনসাম তার দরবারিরা ও তাদের খিদমতদের জন্য কিছু কৃতদাস ছাড়া অন্য কারো প্রবেশাধিকার নেই। তবে আর একজন অবশ্য উপস্থিত থাকবে মাঠে, সে জল্লাদ। বিনসাম তাকে নির্দেশ দিয়েছেন থাকার জন্য। মাঠের এক জায়গাতে বেশ উঁচু মঞ্চ বাঁধা হয়েছে, তার উপর বসবেন বিনসাম। মঞ্চের নিচে দুপাশে শামিয়ানা টাঙানো দরবারিদের জন্য। পতাকা দিয়ে সাজানো হয়েছে মাঠ। নিশানাবাজির জন্য দূরে দূরে নানা আকারের খুঁটি পোতা, তার গায়ে টাঙানো আছে বিভিন্ন রকমের ধাতব চাকতি। তীরন্দাজরা নিশানা লাগাবেন তাতে। গজরাজের পাশে দাঁড়িয়ে চাঁদ চারিপাশের সব কিছু লক্ষ্য করছিলেন। বিনসামের দরবারিরা সকলেই উপস্থিত হয়েছে। সকলের পরনেই জমকালো পোশাক, সঙ্গে তীর ধনুক। তাদের মধ্যে তাউজুদ্দিন বখতিয়ারও আছেন। বখতিয়ারের সঙ্গে একবার চোকাচোকি হলো চাঁদের। তিনি হেসে চাঁদকে ইঙ্গিতে কি যেন একটা বললেন।
সম্ভবত তার নিশানাবাজির সময় বাহবা দেওয়ার ব্যাপারটা। চাঁদ উপস্থিত আরেকজনের দিকে তাকাতে না চাইলেও মাঝে মাঝেই তার চোখ চলে যাচ্ছিল লোকটার দিকে। বিনসামের দরবারের সেই জল্লাদটা। খড়গ হাতে লোকটা কিছু দূরে দাঁড়িয়ে বিশ্রী দাঁত বার করে হাসছে। চাঁদের মনে হচ্ছে সে হাসি যেন বিদ্রুপ করছে তাকেই। সবাই অস্থির আগ্রহে তাকিয়ে আছে নগরীর দিকে। কখন দেখা যাবে বিনসামের পতাকা? তিনি উপস্থিত হলেই শুরু হয়ে যাবে নিশানাবাজির খেলা। তবে রাজাকে এখনো পর্যন্ত মাঠে আনা হয়নি। চাঁদের মনে একটা আশার আলো জেগে উঠল। বিনসাম মত পাল্টাননি তো? হয়তো তিনি স্থগিত রেখেছেন রাজার মৃত্যুদণ্ড। তাই যেন হয়। মনে মনে চাঁদ প্রার্থনা করতে লাগলেন ঈশ্বরের কাছে। হঠাৎ একটা চঞ্চলতার ভাব ফুটে উঠল উপস্থিত লোকজনের মধ্যে। নগরীর দিক থেকে কে যেন আসতে দেখা গেছে। ওই তো কালো একটা বিন্দু। কিন্তু বিনসামের পতাকা কই? আর বিন্দুটা অত ছোটই বা কেন? ওটা তাহলে কি অন্য কিছু হবে? কালো বিন্দুটা ক্রমশই এগিয়ে আসছে। চাঁদ দৃষ্টি নিবন্ধ করলেন সেদিকে। বিন্দুটা একটা অশ্ব শকট, 4 ঘোড়ায় টানা একটা গাড়ি। কয়েকজন রক্ষী একটা বেশ বড় বাঁশের খাঁচা বহন করে নিয়ে এলো নিশানাবাজের মাঠে। খাঁচাটা গাড়ি থেকে নামাবার পরই চমকে উঠলেন চাঁদ। মনে মনে বলে উঠলেন, হায় ঈশ্বর, এই 2 চোখ দিয়ে আর কি কি দেখাবে তুমি? বিনসাম আমার চোখ দুটো অন্ধ করে দিল না কেন? বাঁশের খাঁচার মধ্যে বহন করে আনা হয়েছে রাজাকে। ঠিক যেমন বন্য পশুকে খাঁচায় পুরে রাখা হয়। খাঁচাটা ধরাধরি করে মাঠের মধ্যে এনে রাখা হলো। জল্লাদরা একবার খাঁচাটার কাছে গিয়ে ভালো করে দেখে এলো তাকে। এখনো পর্যন্ত কোনো রাজা সুলতানের গর্দান নেওয়ার সৌভাগ্য তার হয়নি। আজ হবে। হয়তো মনে মনে সে কৃতজ্ঞতা জানালো বিনসামকে। বাঁশের খাঁচার ভিতর দাঁড়িয়ে আছেন রাজা, নির্বাক নিশ্চুপভাবে। বাঁশের খাঁচার ঘন বুনটের জন্য তার মুখটা ভালো করে দেখতে পেলেন না চাঁদ। তার মনে হলো গজরাজ যেন রাজার উপস্থিতি টের পেয়েছে। এতক্ষণ প্রাণীটা বসেছিল, এবার যেন সে উঠে দাঁড়াতে গিয়েও চাঁদের ইঙ্গিতে নিরস্ত হলো। বসে বসে মাথা নাড়তে শুরু করলো সে। গজরাজের পায়ের বেড়ি আজ খোলা। বিনসামের নির্দেশেই খোলা হয়েছে, কারণ বিনসাম দেখাতে চান যে হাতিটা বশ মেনেছে সুলতানের। এক্ষেত্রে তার ভরসা অবশ্য চাঁদই। চাঁদের মাথাটা এখন বিনসামের ইচ্ছাতেই তার ধরের উপর আছে, তাই বিনসাম তার উপর ভরসা করতেই পারেন। অন্যথা হলে চাঁদের মাথাটাই যে আর নিজের জায়গায় থাকবে না। কিছুক্ষণের মধ্যেই আবারও চঞ্চল হয়ে উঠল জনতা। একজন চিৎকার করে উঠল, আরে আরে ওই তো। এবার সত্যিই দেখা যাচ্ছে বিনসামের পতাকা। তিনি আসছেন। সঙ্গে সঙ্গে সন্ত্রস্তভাবে সার বেঁধে দাঁড়িয়ে পড়ল সকলে। দ্রুতগামী তুর্কি ঘোড়ার দল বালিতে ঝড় তুলে এসে উপস্থিত হলো নিশানাবাজের মাঠে। সাদা রঙের এক বিরাট ঘটকির পিঠে সুলতান বিনসাম, তার সঙ্গে পতাকাদার আরও 10 জন অশ্বারোহী দেহরক্ষী। সোনার নকশা তোলা সাদা রঙের আলখাল্লা বিনসামের পরনে, মাথায় বিরাট আফগান পাগড়ি। গলার অলঙ্কারগুলো সূর্যালোকে ঝিলিক দিচ্ছে। সাদা পোশাকে তাকে হঠাৎ এক ঝলক দেখলে ফরিস্তা বলে ভুল হতে পারে,
কিন্তু তার চোখের দিকে তাকালেই সে ভুল ভেঙে যাবে। সে চোখের মধ্যে কেমন যেন হিংস্র জান্তব শীতলতা। সে চোখের দিকে তাকানো যায় না, চোখ নামিয়ে নিতে হয়। এই পৃথিবীতে একজনই হয়তো সে চোখে চোখ রেখে কথা বলতে পেরেছিল, আজও পারতেন, কিন্তু তার দৃষ্টি কেড়ে নিয়েছেন বিনসাম। আহত বাঘের মতো তিনি বন্দি রয়েছেন বাঁশের খাঁচায়। ঘোড়া থেকে নামার আগে তীক্ষ্ণ দৃষ্টিতে বিনসাম নজর করে নিলেন সব কিছু। সার বেঁধে দাঁড়িয়ে আছে সকলে। সুলতানের দৃষ্টি ছুঁয়ে গেল সব কিছুকে। খাঁচাটার দিকে তাকিয়ে বিনসামের ঠোঁটের কোণে মৃদু হাসির রেখা দেখা গেল। ঘোড়া থেকে নামলেন তিনি। নাগারা বেজে উঠল। দরবারিরা মাথা ঝুঁকিয়ে কুর্নিশ জানালেন তাকে। চাঁদ কিন্তু তাকিয়েছিলেন বাঁশের খাঁচার দিকে। কে যেন তার পিছনে তরোয়ারের বাঁটের খোঁচা দিয়ে বলল, এই হাতিটাকে দাঁড় করাও, সুলতানকে অভিবাদন জানানো হচ্ছে। সম্বিত ফিরে পেয়ে চাঁদ তাড়াতাড়ি গজরাজকে দাঁড় করিয়ে নিজেও মাথা ঝুঁকিয়ে দাঁড়ালেন। বিনসাম ব্যাপারটা খেয়াল করলেন কিনা তা চাঁদ বুঝতে পারলেন না। অভিবাদন পর্ব মিটলে তাজউদ্দিনকে ইশারায় ডেকে নিয়ে উঁচু মঞ্চে উঠে আসন গ্রহণ করলেন দুনিয়াদারির মালিক সুলতান মুইজউদ্দিন বিনসাম। রোদের তাপ থেকে বাঁচার জন্য মঞ্চের মাথায় একটা চাঁদোয়া টাঙানো আছে। একসময় নাগারার বাজনা থামল। এবার খেলা শুরুর ইঙ্গিত দেবেন সুলতান। সবাই অধীর আগ্রহে মঞ্চের দিকে তাকিয়ে। সুলতান বিনসাম কি যেন বললেন তাজউদ্দিনকে। তাজউদ্দিন উচ্চ স্বরে বলে উঠলেন, কাফেরটাকে বাইরে বের করো, ওর হাতে ধনুক দাও। নির্দেশ পালন করার জন্য খাঁচার কাছে এগিয়ে গেল রক্ষীরা। নিজের হৃৎপিণ্ডের শব্দ যেন স্পষ্ট শুনতে পাচ্ছিলেন চাঁদ। খাঁচার থেকে বার করা হলো রাজাকে। শিকলও খুলে দেওয়া হলো। সূর্যের আলো এসে পড়েছে রাজার মুখে। চাঁদ দেখলেন সে মুখে ভয়ের চিহ্ন মাত্র নেই। টান টান গ্রীভা, দাঁড়াবার তৃপ্ত ভঙ্গিমা। রাজার পরনে শতছিন্ন পোশাক, কিন্তু একটা উজ্জ্বল আভা যেন ছড়িয়ে পড়েছে তার শরীর থেকে। ঠোঁটের কোণে একটা হালকা হাসির রেশ। সে হাসি যেন পরিহাস করছে মঞ্চে আসীন দুনিয়ার মালিক বিনসামকে। একজন তার হাতে ধনুক বাণ ধরিয়ে দিয়ে গেল। তাই দেখে একটা চাপা হাসির রোল উঠল দরবারিদের তাঁবু থেকে। বিনসাম কি অন্ধটাকে দিয়ে খেলা শুরু করাবেন? রসিক বটে সুলতান। তাজউদ্দিন তাকে এক পাশে দাঁড় করাতে বললেন। রক্ষীদের সাথে চাঁদের পাশ দিয়েই হেঁটে কাছাকাছি একটা জায়গায় দাঁড়ালেন রাজা। সেই পদচারণের মধ্যেও একটা ঋজু বলিষ্ঠ ভাব, যেন তিনি সভাসদ পরিবৃত হয়ে দিল্লি প্রাসাদের অলিন্দে ঘুরে বেড়াচ্ছেন। রাজা পাশ দিয়ে যাওয়ার সময় চাঁদ একবার কেসে উঠলেন। রাজার ঠোঁটের কোণে হাসিটা যেন একটু স্পষ্ট হলো। চলতে চলতেই চাঁদকে অভয় দেওয়ার ভঙ্গিতে তার ডান হাতটা একটু উঠালেন রাজা। অন্যরা অবশ্য ব্যাপারটা লক্ষ্য করল না। বিনসামের অবশ্য কাফেরটাকে দিয়ে খেলা শুরু করার ইচ্ছা নেই। অত তাড়াহুড়ো করার কি আছে? বেলা তো পড়েই আছে। নিশানাবাজি দেখতে দেখতে যখন সবাই ক্লান্ত হয়ে পড়বে, তখন তামাশাটা করা যাবে অন্ধটাকে নিয়ে। বিনসাম এরপর 3 তালি দিয়ে নিশানাবাজির শুরুর ইঙ্গিত করলেন। সেই মতো তাজউদ্দিন প্রথম প্রতিযোগী হিসাবে আবু বক্কর বলে একজন সভাসদের নাম ঘোষণা করলেন। আবু বক্কর এগিয়ে এসে বিনসামকে কুর্নিশ করে ধনুকের গুণ টানলেন। তারপর শুরু হয়ে গেল খেলা। দূরে দূরে বাঁশের গায়ে ঝোলানো
লক্ষ্য বস্তুগুলোতে নিশানা লাগাবার চেষ্টা করতে লাগলো লোকটা। লক্ষ্যভেদ হলে উল্লাসধ্বনি উঠছে, না পারলে হাসির রোল। আবু বক্করের নিশানাবাজি শেষ হলে তারপর কাজী মাসুদ, তাহের একের পর এক নিশানাবাজরা খেলা দেখিয়ে চলল। দক্ষ নিশানাবাজরা যখন খেলা দেখাচ্ছে তখন উল্লাসে ফিটে পড়ছে ময়দান। নিশানাবাজরাও আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে তার সেরা খেলাটা দেখাবার। এটাই তো বিনসামের কাছে নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগ। বিনসাম খুশি হলে পদোন্নতি হবে। চাঁদের অবশ্য খেলা দেখার দিকে মন নেই। তিনি তাকিয়ে আছেন রাজার দিকে। ভাবলেশীন মুখ রাজার। তিনি যেন এক পাথরের মূর্তি। চারপাশের চিৎকার, উল্লাসধ্বনি কোনো কিছুই তাকে স্পর্শ করছে না। আরও একজন অবশ্য একই রকম নিশ্চল। তিনি মঞ্চে আসীন বিনসাম। তীক্ষ্ণ দৃষ্টিতে তিনি পর্যবেক্ষণ করছেন তার কৃতদাস ওমরাহদের তীরন্দাজি। এদের অস্ত্রাচার নৈপুণ্যের উপরই তো নির্ভর করে আছে গজনীবিদ সাম্রাজ্যের ভবিষ্যৎ। আসমুদ্র, হিমাচল, হিন্দুস্থানকে গজনীর পদানত করার যে স্বপ্ন তিনি দেখেছেন তাকে তো সফল করে তুলবে এরাই। কার কতটা যোগ্যতা তা সুলতানের জরিপ করে নেওয়া প্রয়োজন। নিশানাবাজির খেলা এগিয়ে চলল। সূর্য মাথার উপর উঠে আবার পশ্চিমে ঢলতে শুরু করেছে। শেষ হয়ে আসতে লাগলো প্রতিযোগীদের নামের তালিকা। বিকেল হয়ে গেল। হালকা লাল রং ধরতে শুরু করেছে আকাশে। দিন শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই তো শেষ হয়ে আসছে রাজার জীবন। চাঁদ মনে মনে ভাবছেন, সূর্যটা কি আজ পারে না একটু ধীর অস্ত যেতে? হতাশায় তিনি ভাবতে লাগলেন, সামনের জন্মে যদি রাজপুত হয়ে জন্মাই তাহলে আর কলম ধরব না, এবার অস্ত্র ধরব। সরস্বতী নয়, ভীমশূলধারী একলিঙ্গদেব অথবা খড়গধারী চিতরেশ্বরীর উপাসনা করব আমি। হ্যাঁ, ওটাই রাজপুতের প্রধান ধর্ম। দেবী সরস্বতী নয়, একলিঙ্গদেবের উপাসনা করলে হয়তো আজ রাজাকে কোনোভাবে রক্ষা করতে পারতেন। এই ভেবে দারুণ অসহায়তায় জীবনে প্রথমবার কানে গোজা কলমটা ছুঁড়ে ফেলে দিতে যাচ্ছিলেন তিনি। ঠিক তখনই বিনসামের নির্দেশে তাজউদ্দিন কিছু সময়ের জন্য খেলার বিরতি ঘোষণা করলেন। তখন দরবারীদের মধ্যে একজনই নিশানাবাজি দেখাতে বাকি আছেন, তিনি বখতিয়ার। তাজউদ্দিন এরপর ঘোষণা করলেন, সুলতানের ইচ্ছা এবার তিনি কাফেরটার নিশানাবাজির খেলা দেখবেন। তিনি শুনেছেন কাফেরটা নাকি হিন্দুস্থানের সবচেয়ে বড় তীরন্দাজ। তবে সবাই একটু সামলে থাকবেন, বড় নিশানাবাজ তো, তার তীর কোথায় গিয়ে লাগে ঠিক নেই। তীর খেলা দেখতে দেখতে উপস্থিত জনতার মধ্যে যে একঘেয়ে ভাবটা এসেছিল, এই ঘোষণাতে তা কেটে গেল। সারাদিন পর তামাশাটা এবার তাহলে শুরু হচ্ছে। উল্লাস ছড়িয়ে পড়ল চারপাশে। রাজাকে হাত ধরে টেনে এনে দাঁড় করানো হলো মাঠের মধ্যে। ঋজু ভঙ্গিতে ধনুক হাতে রাজা দাঁড়ালেন মাঠের মাঝে। নিশানাগুলো যেদিকে আছে সেদিকে মুখ ফিরিয়ে দাঁড় করানো হলো তাকে। তাজউদ্দিনের গলা শোনা গেল, নিশানা লাগাও। রাজা ধনুকে তীর জুড়লেন, কিন্তু ছুড়লেন না। তাজউদ্দিন আবার চিৎকার করে উঠলেন, নিশানা লাগাও। রাজা তীর চালালেন না। ক্রুদ্ধ স্বরে বলে উঠলেন, তুই আমাকে হুকুম করার কে? করার জন্য থু করে মাটিতে থুতু ফেললেন রাজা। আবার একটা হাসির রোল উঠল চারপাশে। সেটা কাফের রাজাটাকে উত্তপ্ত করার জন্য নাকি তাজউদ্দিনকে তিনি অবজ্ঞা করছেন বলে চাঁদ ঠিক বুঝতে পারলেন না। তাজউদ্দিনকে অনেকেই দেখতে পারেন না বখতিয়ারের মতো। তাজউদ্দিনকে অপদস্থ হতে দেখলে তাদের খুশি হওয়াই স্বাভাবিক।
তাউজুদ্দিন নিজেও সম্ভবত সেটা আঁচ করলেন। রাগে লাল হয়ে উঠল তার মুখ। তিনি চিৎকার করে বললেন, আমি তাউজুদ্দিন, দুনিয়াদারির মালিক সুলতান মুইজুদ্দিন বিন শামের হুকুম বরদার। তার হয়ে আমি হুকুম দিচ্ছি, তুই নিশানা লাগা। রাজা আবার থু করে থুতু ফেলে বললেন, আমি রাজা, কোনো হুকুমদারের হুকুম মানি না। সাহস থাকলে তোদের ভিনসামকে আমার সঙ্গে কথা বলতে বল। আমার চোখের দিকে তাকাবার ভয়ে সে তো আমার চোখ দুটো অন্ধ করে দিল। শেয়াল কখনো বাঘের চোখের দিকে তাকাতে পারে না, তা আমি জানি। সাহস থাকে তো সে কথা বলুক। স্তব্ধ হয়ে গেল চারপাশ। সবাই তাকিয়ে রইল মঞ্চের দিকে। স্বয়ং বিনসামকে অবজ্ঞা করে গালি দিল লোকটা। এত বড় দুঃসাহস কাফেরটার! সুলতান নিশ্চিত এই মুহূর্তেই মুখ খুলে মৃত্যুদণ্ড দেবেন কাফেরটাকে। চাঁদের বুকে হাতুড়ি পেটার শব্দ, কিন্তু রাজা হঠাৎ বিনসামকে তার সঙ্গে কথা বলতে বলছেন কেন? তিনি নির্দেশ দিলে তা পালন করার লোক তো রাজা নন। তবে মুহূর্তের জন্য একটা সম্ভাবনার কথা চাঁদের মাথায় ঝিলিক দিয়ে আবার মিলিয়ে গেল। বিনসাম কিন্তু ভাবলেশহীন মুখে বসে রইলেন। তাউজুদ্দিন চিৎকার করে উঠলেন, কাফের কুকুর, তোর এত বড় সাহস যে সুলতানকে তোর সঙ্গে বাদ করতে বলিস? এই, চাবুক চালাও, যতক্ষণ ও নিশানা লাগাচ্ছে চাবুক চালাও। একটা লোক চাবুক নিয়ে এলো। সপাসপ চাবুক চলতে লাগলো রাজার শরীরে। মঞ্চ থেকে তাউজুদ্দিন চেঁচাতে লাগালো, নিশানা লাগা, লাগা নিশানা, নিশানা লাগা। চাবুকের আঘাতে খসে পড়ছে রাজার ছিন্ন পোশাক। প্রায় উলঙ্গ শরীরে কেটে বসছে চাবুকের দাগ। রক্ত ঝরছে, তবু রাজা নির্বিকার। তাউজুদ্দিনের আস্ফালন, জনতার হিংস্র উল্লাস, চাবুকের আঘাত কিছুই যেন স্পর্শ করতে পারছে না তাকে। শুধু তার মুখে ফুটে আছে বিনসামের প্রতি গভীর ঘৃণার ভাব। চাঁদার এই ভয়ঙ্কর দৃশ্য সহ্য করতে না পেরে চোখ বন্ধ করে কানে আঙুল দিলেন। সুলতান বিনসামি এরপর এক সময় তাউজুদ্দিনের মাধ্যমে চাবুক চালানো বন্ধের নির্দেশ দিলেন। আকাশ লাল হয়ে উঠেছে। সূর্য ডুবতে বেশি দেরি নেই। নগরীতে ফিরতে হবে খেলা শেষ করে। হাতিটার পিঠে তিনি প্রথম সওয়ার হবেন, সেটা আলো থাকতেই হওয়া ভালো। বখতিয়ারের নিশানাবাজি এখনো বাকি আছে। সুলতান ভাবলেন, আগে বখতিয়ারের খেলাটা দেখে নেওয়া যাক, তারপর প্রকাশ্যে কাফেরটার মুণ্ডচ্ছেদ আদেশ দিয়ে সে কাটা মুন্ড নিয়ে শাহবাজের পিঠে চেপে গজনী নগরীতে প্রবেশ করবেন। এর মাঝে অবশ্য আর একটা ছোট্ট কাজ সেরে নেবেন। চাঁদের শ্লোক শুনবেন তিনি। দেখতে হবে তাকে নিয়ে কেমন শ্লোক লিখেছেন লোকটা। চাপা স্বরে নিজের পরিকল্পনার কথা বিনসাম জানিয়ে দিলেন তাউজুদ্দিনকে। তাউজুদ্দিন তার হয়ে ঘোষণা করলেন, এবার নিশানাবাজি দেখাবেন বখতিয়ার, তারপর শায়রি শুনবেন দুনিয়ার মালিক। শায়রি শোনার পর মুণ্ডচ্ছেদ করা হবে কাফের রাজাটার। চাঁদবর হাজির হো। চাঁদবর সার ভেঙে বেরিয়ে এসে দাঁড়ালেন রাজার কাছাকাছি মাঠের মাঝে, মঞ্চের বেশ নিকটে। গজরাজ নিজের জায়গাতেই দাঁড়িয়ে রইল। সে তাকিয়ে আছে রাজা আর চাঁদের দিকে। তার কুলোর মতো কান দুটো শুধু মাঝে মাঝে নড়ছে। বখতিয়ার এসে দাঁড়ালেন ফাঁকা জমিতে। সুলতানকে কুর্নিশ করে প্রস্তুত হলেন নিশানাবাজি দেখাবার জন্য। বখতিয়ারের নিশানাবাজি পরীক্ষা করার জন্য অবশ্য অন্য ব্যবস্থা করেছেন বিনসাম, যার উপর তিনি দোয়াব অভিযানের মতো এত বড় কাজের ভার দিচ্ছেন।
তার এলেমটা ভালো করে দেখে নেওয়া প্রয়োজন। একজন কৃতদাস একটা খাঁচায় বেশ কিছু কবুতর নিয়ে এলো। তারপর একটাকে উড়িয়ে দিল বাতাসে। কবুতরটা আকাশে উড়তে না উড়তেই বখতিয়ার উড়ন্ত পাখিটাকে তীর দিয়ে গেঁথে ফেললেন। চারপাশে চিৎকার উঠল, বহুত খুব, বহুত খুব। বিনসাম সোজা হয়ে বসলেন। আবার একটা পায়রা ছাড়া হলো। পায়রাটাকে এবার আরো উপরে উঠতে দিলেন বখতিয়ার। তারপর তীর চালালেন। নির্ভুল লক্ষ্য। তীর ফিরিয়ে আনলো পাখিটাকে। সবাই চিৎকার করে উঠলেন, বহুত খুব, বহুত খুব। সারা সকাল থেকে বিনসামের উচ্চ কণ্ঠস্বর কখনো শোনা যায়নি। এবারই তিনি প্রথম হাঁটু চাপড়ে বলে উঠলেন, সাবাস। একটার পর একটা পায়রা ওড়ানো হতে লাগলো। প্রতিবার পায়রাটাকে আগের বারের চেয়েও আরও বেশি উচ্চতায় উড়তে দিচ্ছিলেন বখতিয়ার। তারপর স্বর নিক্ষেপ করে তাকে মাটিতে আনছেন। ক্রমশ উত্তেজনাপূর্ণ হয়ে উঠল খেলা। দরবারীরা চিৎকার করে উঠলেন, বহুত খুব বলে। বিনসাম বলছেন, সাবাস, সাবাস। হঠাৎ চাঁদের মনে হলো বিনসাম প্রতিবার সাবাস বলার সঙ্গে সঙ্গে তার দিকে ধনুক হাতে যেন একটু একটু করে ঘুরে দাঁড়াচ্ছেন রাজা। একমাত্র বিনসামই সাবাস শব্দটা বলছেন, অন্যরা নয়। রাজা যেন গভীর মনোযোগের সঙ্গে বোঝার চেষ্টা করছেন শব্দের উৎসটা ঠিক কোথায়। বিনসামের গলা চিনতে পেরেছেন তিনি। চাঁদের মনে ঝিলিক দিয়ে উঠল। অনেক দিন আগে রাজা একবার বলেছিলেন তিনি শব্দভেদী বাণ চালাতে পারেন। সেজন্যই বিনসামের শব্দ লক্ষ্য করে রাজা ঘুরে দাঁড়াচ্ছেন। চাঁদের বুক হাপড়ের মতো ওঠানামা শুরু করল। বিস্মৃত চাঁদ তাকিয়ে রইলেন রাজার দিকে। দুটো পায়রা একসঙ্গে উড়িয়ে দেওয়া হলো। তারা যখন উপরে উঠে প্রায় বিন্দুর মতো মিলিয়ে যেতে বসেছে, ঠিক তখন স্বর নিক্ষেপ করলেন বখতিয়ার। বাহাদুর বটে বখতিয়ার। এক তীরেই তিনি গেঁথে ফেলেছেন আকাশে ভাসমান দুটো কালো বিন্দুকে। অনেক উপর থেকে তীর সমেত লাট খেতে খেতে নামতে লাগলো পায়রা দুটো। বখতিয়ারের প্রতি বাহুবা, তারিফ, উল্লাসধ্বনিতে ফেটে উঠল মাঠ। নিঃসন্দেহে গজনী মুলুকের সেরা তীরন্দাজ বখতিয়ারই। বিনসাম আরও উচ্চকণ্ঠে বলে উঠলেন, সাবাস, সাবাস। চাঁদ দেখলেন। সে শব্দ শুনে এবার বিনসামের দিকে সত্যি ঘুরে দাঁড়ালেন রাজা। ধনুকের স্বর যোজনা করে ফেলেছেন তিনি। চাঁদের অনুমানই ঠিক। আর একবার মাত্র সাবাস শব্দটা শোনার প্রতীক্ষায়। সেই আওয়াজ কানে গেলেই রাজা চালিয়ে দেবেন শব্দভেদী বাণ। কিন্তু সে সুযোগ আর হলো না। শেষ পায়রাটা দুটো একসঙ্গে উড়িয়ে দেওয়া হয়েছে। চাঁদ তা খেয়াল করেনি। শূন্য খাঁচা, নিশানাবাজি শেষ। সেরা খেলা দেখিয়ে সুলতান বিনসামকে তখন কুর্নিশ জানাচ্ছেন বখতিয়ার। রাজা উৎকণ্ঠ হয়েছিলেন শব্দটা শোনার জন্য। কিছুক্ষণের মধ্যেই তিনি বুঝতে পারলেন খেলা শেষ। হতাশার স্পষ্ট ছাপ ফুটে উঠল রাজার মুখে। শেষ রক্ষার হলো না। চাঁদের দীর্ঘশ্বাস নিঃশব্দে মিলে গেল মরুভূমির বাতাসে। সূর্য ডুবে গেছে পাহাড়ের আড়ালে। শুধু তার লাল আভাটাই আকাশের বুকে। আর কিছুক্ষণের মধ্যেই নিভে যাবে রাজার জীবনদ্বীপ। অন্ধকার নেমে আসবে চারপাশে। তিনি চেয়ে রইলেন রাজার মুখের দিকে। দিনের শেষ আলোর আভা লেগে আছে তার মুখে। হতাশার ভাবটা মুহূর্তের মধ্যেই আবার মুছে ফেললেন রাজা। তিনি চান না এ সময় তার মুখ দেখে কেউ অনুকম্পা দেখাক। রাজার মুখমণ্ডলে ফুটে উঠল এক উজ্জ্বল প্রশান্তি, ঠিক রাজারই মতো। চাঁদবর, সুলতান এবার তোমার শায়রি শুনবেন।
তাউজুদ্দিনের চিৎকারে হুঁশ ফিরল চাঁদের। তিনি তাকিয়ে দেখলেন মঞ্চ থেকে তার দিকে তাকিয়ে আছেন বিনসাম। চারপাশ একদম নিস্তব্ধ হয়ে গেছে। পাছে চাঁদের শায়রি শুনতে বিনসামের তকলিফ না হয় সেজন্য। কিন্তু কি শায়রি শোনাবেন তিনি? তিনি যে রাজার জন্য সারা জীবন ধরে শ্লোক রচনা করেছেন, তিনি কিভাবে সুলতানকে নিয়ে শ্লোক রচনা করবেন? চাঁদ নিশ্চুপভাবে দাঁড়িয়ে ভাবতে লাগলেন, আর একবার যদি তখন সাবাস বলতেন বিনসাম। তাকে চুপ করে থাকতে দেখে অধৈর্য হয়ে তাউজুদ্দিন বলে উঠলেন, কি হলো, শায়রি বলো, সুলতান শুনতে চাইছেন। চাঁদ তবুও নিশ্চুপ। তাউজুদ্দিন আরো জোরে চেঁচিয়ে উঠল, বেয়াদব, কথা কানে যাচ্ছে না, সুলতান কতক্ষণ অপেক্ষা করবেন? চাঁদ এবার তাকালেন রাজার দিকে। তার মনে হলো রাজাও যেন কান করে আছেন তার শ্লোক শোনার আগ্রহে। ঠিক সেই মুহূর্তে চাঁদের মাথায় বিদ্যুৎ চমকের মতো একটা ভাবনা খেলে গেল। চাঁদ একবার তাকালেন মঞ্চে আসীন বিনসামের দিকে, আর একবার দেখলেন ধনুক হাতে দাঁড়ানো রাজাকে। মুহূর্তের মধ্যে সরস্বতীর বরপুত্র চাঁদ বরদই রচনা করে ফেললেন তার শেষ শ্লোক। তার ঠোঁটে ফুটে উঠল হাসি। বিনসামকে গুণনিশ করে তিনি উচ্চস্বরে বলে উঠলেন, শ্লোক শুনুন তাহলে। পারসিক নয়, হিন্দিতে চাঁদবর বলে উঠলেন তার শেষ শ্লোক। 4 বাঁশ 24 গজ, অঙ্গুলি অষ্ট প্রমাণ, তত উপরে সুলতান হ্যায় মচ্চুকে চৌহান। হিন্দি শ্লোকটা সুলতান বা অন্যরা বুঝতে না পারলেও যার উদ্দেশ্যে বলা তার বুঝতে কোনো অসুবিধা হয়নি। চাঁদ বলছেন, 4 বাঁশ অর্থাৎ 4 বল্লম উঁচুতে 24 গজ দূরত্বে সুলতান বসে আছেন। রাজাকে আরও 8 আঙুল উঁচুতে ধনুকটা তুলে ধরতে হবে, রাজা যেন লক্ষ্যভ্রষ্ট না হয়। চাঁদের মুখ থেকে এরকমই কিছু ইঙ্গিতের প্রতীক্ষায় ছিলেন রাজা। তিনি ধনুকে স্বর যোজনা করে ধনুকটা চাঁদের নির্দেশ মতো উপরে উঠিয়ে নিলেন। মরুভূমির বাতাসে শুধু ছিলা টানার অস্পষ্ট শব্দ শোনা গেল। কেউ কিছু বুঝে ওঠার আগেই ভারত বিজেতা খাত্র কুলদীপ গুর্জর বংশীয় রাজপুত পৃথ্বীরাজ চৌহানের তীর সুলতান মুইজুদ্দিন মোহাম্মদ বিনসাম ওরফে জলাউদ্দিন মোহাম্মদ ঘুরির বুক ফুঁড়ে বাতাসে বেরিয়ে গেল। ঠিক সেই মুহূর্তে বহু যুদ্ধে প্রশিক্ষিত গজরাজ হঠাৎ ছুটে এসে পৃথ্বীরাজকে সুঁড়ে জড়িয়ে তুলে নিলেন নিচের পিঠে বসানো লোহার সুতোয় বোনা খাঁচার ভিতর। চাঁদও ক্ষিপ্র গতিতে উঠে গেলেন গজরাজের পিঠে। তারপর সামনের সব কিছুকে ছত্রভঙ্গ করে গজরাজ ছুটে চলল সামনের গিরি শ্রেণীর দিকে। কেউ তাকে প্রতিহত করতে পারল না। গজরাজের পিঠে রাজাকে নিয়ে চাঁদবর হারিয়ে গেলেন মরুরাজ্যের অচেনা গিরিপর্দে, ইতিহাসের অজানা এক গোলক ধাঁধায়। শেষ হলো আজকের কাহিনী। হিমাদ্রি কিশোর দাশগুপ্তের লেখা গল্প চাঁদবরের শেষ শ্লোক। আশা করছি তোমাদের সকলের গল্পটি ভালো লেগেছে। যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটা অল করে দেবে। এবং এই গল্পের পুরো এপিসোডের কম্পাইলেশনটা যদি আপনারা শুনতে চান, অর্থাৎ পুরো গল্পটা যদি একসাথে শুনতে চান, তাহলে তার লিঙ্ক আমরা ভিডিওটার ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারেন। অন্য গল্প যদি শুনতে চান আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী গল্পে।